আপনাদের বাড়িতে কি কেউ নাক ডাকার সমস্যায় ভুগছেন? নাক ডাকায় তিতিবিরক্ত হয়ে ঝগড়া করছেন, বা নাক ডাকার সমস্যায় পাশের লোক ঘুমোতে পারছে না, বা সেটা নিয়ে টোন টিটকারি মারছে, বা সেটা কি কারুর হাসির পাত্র হয়ে গেছে? হতে পারে এটা কিন্তু কোনো একটা রোগ, হতে পারে এই রোগের জন্য কিন্তু নানা রকমের সমস্যা। এই ধরনের সমস্যা কি কি হতে পারে সেটা নিয়েই আজকে আমি বলবো, এবং এই সমস্যা থেকে মুক্তি পাওয়ারও কিছু উপায় আমি বলবো। এবং আপনি আপনার নিজের নাক ডাকার সঙ্গে বা আপনার নিজের লাইফস্টাইলের সঙ্গে এই সমস্যাগুলো মিলছে কিনা সেটা একবার ভালো করে মিলিয়ে নিন, কারণ যদি মেলে তাহলে কিন্তু আপনি খুব বড় বিপদের মধ্যে রয়েছেন। এবং এই বিপদ থেকে রক্ষা করতেই আজকে কিন্তু আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি এই টপিক হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো আজকে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়েই দু চার কথা বলবো, এবং লাস্ট অবধি আপনারা শোনার চেষ্টা করবেন। এবং যদি আপনাদের ফ্যামিলির কেউ বা আপনি নিজে যদি এই সিমটমগুলোর সঙ্গে আপনাকে মেলাতে পারেন, এবং আপনারা যদি মনে করেন যে চিকিৎসা দরকার আপনার, তাহলে কিন্তু দেরি না করে কমপ্লিকেশন অ্যারাইজ করার আগেই কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এই ব্যাপারের উপরে চিকিৎসা করান। কারণ নাক ডাকাকে কিন্তু আমরা অনেক সময়ই খুব স্বাভাবিক ব্যাপার ভেবে বা খুব নর্মাল জিনিস ভেবে অ্যাভয়েড করে যাই, কিন্তু এটা কিন্তু একদমই করা উচিত নয়। তো নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ। আজকে আপনাদের মধ্যে এসেছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়ে কথা বলতে। তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই রোগটা কি, প্রথমে আমরা এটাই জানবো। অবস্ট্রাকটিভ মানে কোথাও একটা আটকাচ্ছে, মানে অবস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে। স্লিপ তার মানে ঘুমের মধ্যে অবস্ট্রাকশন হচ্ছে। অ্যাপনিয়া মানে হচ্ছে শ্বাসকষ্ট বা শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাওয়া। তাহলে যদি আমরা এই তিনটে ওয়ার্ডকে একসাথে মিলিয়ে দিই, তাহলে রোগটা দাঁড়াচ্ছে যে ঘুমের মধ্যে যদি কোনোভাবে শ্বাস বন্ধ হয়ে যায়, বা কোনো পেশেন্টের যদি শ্বাস নিতে কষ্ট হয় এবং হঠাৎ করে ঘুম ভেঙে যায়, বা এই অবস্ট্রাকশনের জন্য যদি ওনার কোনো রকম কোনো ব্রিদিং ট্রাভেল হয়, বা যদি ঘুমের মধ্যে প্রচণ্ড জোরে নাক ডাকে বা স্নোরিং হয়, তাহলে কিন্তু বুঝতে হবে বা তাহলে কিন্তু ভাবতে হবে সে কিন্তু এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার শিকার হতে পারে। তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সাধারণত অবস্ট্রাকশনটা কোন জায়গাতে হয়? অবস্ট্রাকশনটা সাধারণত আমাদের নেজাল ক্যাভিটি থেকে শুরু করে আমাদের গলা এবং লাংস অবধি যে স্ট্রাকচারগুলো রয়েছে, সেই সমস্ত স্ট্রাকচারের মধ্যে যদি কোনো রকম অবস্ট্রাকশন হয় ঘুমের ঘোরে, তাহলে কিন্তু আমরা শ্বাস নিতে পারি না। এবার আমরা আসছি কি কি ধরনের কারণ রয়েছে যার জন্য অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়, বা কি কি রিস্ক ফ্যাক্টর রয়েছে যার জন্য অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আসতে পারে। প্রথমত ফার্স্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওবেসিটি, মানে যারা অনেক স্বাস্থ্যবান বা যাদের স্বাস্থ্য অনেকটাই বেশি বা মোটা, তারা কিন্তু এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার শিকার হতে পারেন। এছাড়া যারা হচ্ছে মেল পার্সন, মানে সেক্সের দিক থেকে যদি ডিটারমিনেশন হয়, তাহলে মেলরা মোর প্রোন টু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তৃতীয়ত যারা স্মোক করেন বা অ্যালকোহল ইনটেক করেন, তারাও কিন্তু স্লিপ অ্যাপনিয়ার শিকার হতে পারেন। ফোর্থ হচ্ছে কোনো সার্টেন মেডিকেশন, যে সমস্ত মেডিকেশনে আমাদের ঘুম পায় বেশি, বা সিডেটিভ মেডিকেশন বা কোনো প্যারালাইটিক মেডিকেশন, সেগুলোতে কিন্তু অনেক সময় আমাদের যে মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলো রিল্যাক্সেশন হয়, এবং মাসেল রিল্যাক্সেশনের ফলে কিন্তু নানা রকমের এই ধরনের অবস্ট্রাকশন ক্রিয়েট হতে পারে। এরপরে আমরা আসছি যে কি কি সিমটম, যদি এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার আপনি শিকার হন, তাহলে কি কি ধরনের সিমটম আপনার মধ্যে দেখা দিতে পারে। প্রাইমারিলি দেখা যায় অনেক পেশেন্ট সকালবেলা ঘুম থেকে উঠেও ফ্রেশ ফিল করে না বা ঝিমোচ্ছে সারাদিন ধরে, যেটাকে আমরা বলি ডে টাইম স্লিপিনেস। যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাজে যাওয়ার পরে কাজে মন না লাগে, এবং মনে হয় যে একটু ঘুমটা হলে ভালো হতো, আর একটু ঘুমোই, আর একটু রেস্ট নিই, তাহলে কিন্তু হতে পারে সে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার শিকার, এবং তার আগের দিন রাত্রিবেলা হয়তো ঘুমটা পিওরলি হয়নি। দ্বিতীয়ত কনসেন্ট্রেশন ল্যাক, মানে যদি সে কোনো কাজ করতে যায়, তাহলে তার চিন্তা ভাবনা বা সেই কাজের ওপরে যে কনসেন্ট্রেশন, সেটা সে ধরে রাখতে পারে না। থার্ড হচ্ছে উইকনেস, সারাদিনই একটা ল্যাথার্জি ফিল, এবং সে সবসময় কোনো কাজ করতে গেলে তার মনে হবে এই কাজটা আমি পারবো না, বা কনফিডেন্স ল্যাক, এই ধরনের যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা হতে পারে তার আগের দিনের স্লিপ ডিস্টারবেন্স। এছাড়া যদি কোনো রকমের সিভিয়ার সিমটম থাকে, বা সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার শিকার যারা রয়েছেন, তাদেরকে কিন্তু দেখা যায় অনেক সময় রাত্রিবেলায় ওই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যখনই হবে বা অবস্ট্রাকশন যখন ক্রিয়েট হবে,
তখন অক্সিজেন স্যাচুরেশন ফল করে গিয়ে সাডেনলি কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। বা অনেকেরই দেখা যায় নাক ডাকতে ডাকতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, বা হঠাৎ করে মনে হয় যে দম আটকে গেছে, হঠাৎ করে জানলা খুলে দিয়ে বা বাইরে বেরিয়ে এসে খোলামেলা পরিবেশে জোরে জোরে শ্বাস নিতে থাকে। এটাও কিন্তু একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার অ্যাডভান্স স্টেজের লক্ষণ। এবার আমরা আসবো যে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আমরা বুঝবো কি করে বা ডায়াগনোসিস কি করে করব। এগুলো তো আমরা সিমটম বললাম, এই ধরনের সিমটম কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ছাড়াও অন্যান্য অনেক কারণে হতে পারে। তো তাহলে আমরা কখন কি করে বুঝবো যে হ্যাঁ এই পেশেন্টটা বা এই মানুষটার ঠিক অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্যই এই জিনিসটা হতে পারে? তার জন্য আপনাকে কোনো ডাক্তারবাবু তার পরামর্শ নিতে হবে। আপনি গিয়ে আপনার কি কি সমস্যা হচ্ছে, আমার এই সমস্যাগুলোর মধ্যে যদি কমন থাকে বা এছাড়াও যদি অন্যান্য কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা ডাক্তারবাবুর সঙ্গে গিয়ে ডিসকাস করুন। বা আপনি আপনার যে পার্টনারের সঙ্গে ঘুমোচ্ছেন, আপনার স্লিপ পার্টনারের কাছ থেকে আপনি জানুন যে আপনার রাত্রিবেলা কোনো রকমভাবে কোনো অ্যাপনিক এপিসোড হচ্ছে কিনা। অ্যাপনিক এপিসোড মানে কি? মানে শ্বাস নিতে নিতে হঠাৎ করে হয়তো একটা জোরে শ্বাস নিলেন, তারপরে হঠাৎ করে কিছুক্ষণ শ্বাস বন্ধ থাকলো, ধরুন 10 সেকেন্ড মতন কি 15 সেকেন্ড মতন শ্বাস নিলেন না, আবার নতুন করে শ্বাস নেওয়া শুরু করলো। এই ধরনের কোনো অ্যাপনিক এপিসোড আপনার ঘুমের মধ্যে হচ্ছে কিনা সেই হিস্ট্রিটা আপনি আপনার পার্টনারের থেকে নিতে পারেন। এরপরে আমরা আসছি ডায়াগনস্টিক টেস্ট। এটা খুব একটা ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে খুব ভালোভাবেই জানা যায় যে আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে কিনা। সেটা হচ্ছে স্লিপ স্টাডি বা পলিসমনোগ্রাফি। এই টেস্টটা কিন্তু ওয়াইডলি সব জায়গায় যদিও অ্যাভেলেবেল নেই, তারপরেও আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে কিছু কন্ট্যাক্টস রয়েছে বা কিছু কোম্পানি রয়েছে যারা এই স্লিপ স্টাডি করে থাকে। তো এই স্লিপ স্টাডিটা যদি আপনারা মানে আপনার মনে যদি ডাউট হয় বা আপনার ডাক্তারবাবুর যদি মনে ডাউট হয় যে আপনার স্লিপ স্টাডির প্রয়োজন বা আপনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন, তাহলে আপনি স্লিপ স্টাডিটা করান। স্লিপ স্টাডিতে যদি প্রবলেম আসে বা আপনার যদি অ্যাপনিক এপিসোড রাত্রিবেলা থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারবাবু নিশ্চয়ই সুস্থ করে তুলবেন। এবারে আমি আসছি যে যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়, তো রোগ ডায়াগনোসিস হয়ে গেল, টেস্ট করালেন স্লিপ স্টাডি, এইবার আপনি দেখতে পেলেন আপনি কনফার্ম স্লিপ স্টাডিতে যে আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে। এইবার আমাদের হাতে কি কি চিকিৎসা খোলা রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমত, স্লিপ স্টাডি করার পরে যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আসে, তাহলে প্রথমে দেখতে হবে যে আপনার ঠিক কোন রিস্ক ফ্যাক্টর, মানে যেগুলো আমি প্রথমে ভিডিওর প্রথম দিকে আলোচনা করেছিলাম, যদি ভুলে যান তাহলে প্রথমে রিমাইন্ড করে দেখতে পারেন। ঠিক আছে? তো যদি ওই ধরনের কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, তাহলে আপনি প্রথমে চেষ্টা করবেন ওই রিস্ক ফ্যাক্টরগুলোকে বন্ধ করার বা রিস্ক ফ্যাক্টরগুলোকে মডিফাই করার। দ্বিতীয়ত, যদি রিস্ক ফ্যাক্টরের মধ্যে থেকে আপনার কোনোটা না থাকে, যদি আপনার স্ট্রাকচারাল কোনো ডিফর্মিটি থাকে, তাহলে দুটো তিনটে ট্রিটমেন্ট আছে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে কিন্তু কিছু সার্টেন মেডিসিন আছে, সেটাও কিন্তু কিছু গ্রেড অবধি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে উপকার পাওয়া যায়। তো সেটা আপনি আপনার স্লিপ স্টাডি দেখে সিভিয়ারিটি অনুযায়ী ডাক্তারবাবুর পরামর্শ দিয়ে নিতে পারেন। এরপরে সেকেন্ডারি, যদি কোনো মেজর স্ট্রাকচারাল ডিফেক্ট থাকে, যেমন নেজাল বোন যদি ডিফেক্ট থাকে বা আমাদের ওরোফ্যারিংস বা নেজোফ্যারিংসে যদি কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকে, যদি বড় টনসিল থাকে বা ভেতরে কোনো লিম্ফ গ্ল্যান্ড বা কোনো গ্ল্যান্ডের যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে বা স্ট্রাকচারাল প্রবলেম থাকে, তাহলে কিন্তু সার্জিক্যাল ইন্টারভেনশন করেও আপনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থেকে উপকার পেতে পারেন। এরপরে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে যদি কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি সিভিয়ার না হয় বা যদি মেডিকেশনে আপনি খুব একটা ভালো উপকার না পান, তাহলে কিন্তু ডিভাইস স্টাডি, যেমন আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে সিপ্যাপ মেশিন দিয়ে থাকি। সেই সিপ্যাপ মেশিনের বিভিন্ন মোড রয়েছে, সেই মোড আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে ডিসকাস করে যেই মোড আপনার দরকার হবে এবং যে মাত্রায় আপনার দরকার হবে বা যে কদিন আপনার দরকার হবে, সেইভাবে আপনি কিন্তু সিপ্যাপ ইউজ করতে পারেন এবং সিপ্যাপের মাধ্যমে কিন্তু আপনার স্লিপ অ্যাপনিয়াকে চিকিৎসা করতে পারেন। এইবারে আমি আসছি, যদি আপনারা চিকিৎসা করালেন না, নর্মাল নাক ডাকা ভেবে জিনিসটাকে অ্যাভয়েড করলেন, তাহলে কি কি ধরনের সিরিয়াস সাইড এফেক্ট হতে পারে। দেখুন, প্রথমেই আমি বললাম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মানে অক্সিজেন বডিতে ঢুকছে না, অবস্ট্রাকশনের জন্য আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে আপনার বডিতে কিছুক্ষণের জন্য হলেও কিন্তু অক্সিজেন স্যাচুরেশন ফল করছে। আমাদের ব্রেন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। তো আপনি যদি ক্রনিক্যালি এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আনট্রিটেড অবস্থায় ফেলে রাখেন, তাহলে কিন্তু আপনার ব্রেন স্ট্রোক
ব্রেনে নানা রকমের সমস্যা, ডিমেনশিয়া, এছাড়াও নানা রকমের সাইকোটিক ডিসঅর্ডার কিন্তু আপনার পার্মানেন্টলি চলে আসতে পারে। এছাড়াও অক্সিজেন যদি কম থাকে বেশিক্ষণ ধরে, তাহলে কিন্তু আমাদের কার্ডিয়াক সাইড এফেক্ট যেমন হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার থেকে শুরু করে কিডনি ড্যামেজ এবং লিভার ড্যামেজ সহ মাল্টি অর্গান ফেলিয়ার কিন্তু এই রোগটা থেকেই হতে পারে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, রোগটা ট্রিটেবল। যদি আপনার মনে হয় যে এই ধরনের সিমটম আছে, তাহলে দেরি না করে ডাক্তারবাবুর পরামর্শ নিন, দরকার হলে স্লিপ স্টাডি করান এবং যে সমস্ত ট্রিটমেন্ট অপশন রয়েছে সেই ট্রিটমেন্ট অপশন দিয়ে আপনার নিজেকে সুস্থ করে তুলুন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। নমস্কার।